আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডে আজকের একজন সহ মোট 27 জনের মৃত্যু, বাকি 9 জনের অবস্থাও শঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক। তিতাসের 8 জন সাসপেন্ড। সশস্ত্র বাহিনীর পদোন্নতিতে মাঠের কাজ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা বিবেচনার নির্দেশনা প্রধানমন্ত্রীর। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নেতৃত্বে আনার তাগিদ। সিনহা হত্যা তদন্ত কমিটির রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর। পুলিশ বাহিনীর ভূমিকা ম্লান না করার সুপারিশ। ওসি প্রদীপের বিরুদ্ধে আরও 2 মামলা। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার আরও উন্নতি, আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ আরেকজন মারা যাওয়ায় নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। মামুন নামে এক রোগী সুস্থতার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসাধীন বাকি দগ্ধ 9 জনের অবস্থাও শঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে অনেকেই হয়ে পড়েছেন দিশেহারা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা। তারপরও আহতদের সুস্থতার আশায় প্রতিদিন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসে ভিড় স্বজনদের। এরই মধ্যে অনেকে হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। মাদ্রাসা পড়ুয়া এই ছাত্রের শঙ্কা, চিকিৎসাধীন পিতার কিছু হলে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই অসম্ভব হবে। আমি প্রতিদিনই আসি যে আব্বার খোঁজখবর নেই যে কীরকম আছে, অবস্থা ভালো না খারাপ। আবার একটু পরে যাইতেছি, খবর নিতেছি যে কীরকম অবস্থা। আমার বাবার অবস্থা খুব খারাপ। এখন বাবা যদি কথার কথা যদি চলে যেতে তো আমার উপরে আসবে। স্বজনহারাদের বেশিরভাগই চান সহযোগিতার হাত আরও বড় হোক সরকারের। আমার বাইরে এমন যে এলাকার লোক যদি হঠাৎ করে দেয় বিষয়ে বাইর করতে পারবো না, এমন বিকট চেহারা হয়ে গেছে। সরকার আঙ্গুর দিকে তাকালে একটু ভালো হইতো। তো মনে হয় সরকার যদি আঙ্গুর তাকায় তাইলে সামনে ইনশাল্লাহ কিছু একটা হলো। চিকিৎসাধীন দগ্ধদের সুস্থতায় ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকরা। বাস্তবতা হলো আহতদের সুস্থ করাই এখন বড় চ্যালেঞ্জ। সবচেয়ে ভালো আছে আসলে মামুন। আমরা বলতে পারি যে হয়তো একটা পেশেন্ট খুব ভালো আছে, আমরা তাকে হয়তো সেভ করতে পারবো। আসলে সবারই তো ইনহেলেশন বার্ন আছে। এই ইনহেলেশন বার্ন আসলে খুবই ডেঞ্জারাস এই বার্ন। এটা কারণ আমরা তো জানি আমাদের শ্বাসনালী পুড়ে গেলে আসলে আর কিছুই থাকে না। যদি 1% লোকের শুধু ফেসটা পুড়ে যায়, শুধু শ্বাসনালী পুড়ে যায়, তবু কিন্তু মারা যেতে পারে। সেক্ষেত্রে বার্নের পার্সেন্টেজ হবে 1%। কিন্তু সেই হিসাবে আসলে আমরা বলতে পারতেছি না যে আসলে ওগুলো আমরা বাঁচাইতে পারবো কিনা। এর জন্য ওগুলি সবগুলি ক্রিটিক্যাল অবস্থা বা আশঙ্কাজনক অবস্থার মধ্যে আছে সব। বিস্ফোরণের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কাজ করছে আলাদা 3টি তদন্ত কমিটি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের বাইতুস সালাত মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় তিতাস গ্যাসের 8 কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ফতুল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকর্মচারীরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি, তাদের শাস্তির আওতায় আনা প্রয়োজন। গ্যাস বিতরণ সংস্থার কার্যক্রম নিয়ে ভার্চুয়াল আলোচনায় একথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী। নারায়ণগঞ্জের ঘটনায় মর্মাহত নসরুল হামিদ বলেন, টাস্ক ফোর্সের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। 2 মাসের মধ্যে সকল অবৈধ গ্যাস লাইন অপসারণের নির্দেশ দেন তিনি। পাশাপাশি ট্রান্সমিশন লাইনের উপর তৈরি বিল্ডিং বা স্থাপনা দ্রুত অপসারণের নির্দেশও দেন নসরুল হামিদ। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে 8 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে আছেন ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী SM হাসান শাহরিয়ার ও মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মোহাম্মদ মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আয়ুব আলী, সাহায্যকারী হানিফ মিয়া ও ইসমাইল প্রধান। অন্যদিকে নারায়ণগঞ্জে মসজিদে নকশা দেখে মাটি খুঁড়ে গ্যাসের লিকেজ খুঁজছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মাটির নিচ দিয়ে গ্যাস লাইন যাওয়ার অনেক পরে বাইতুস সালাত মসজিদে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা। অগ্নিকাণ্ডের ঘটনার দায় নেবে কিনা তদন্ত রিপোর্টের পর সিদ্ধান্ত দেবে কর্তৃপক্ষ, এমনটাই জানিয়েছেন তিতাস গ্যাস লিমিটেডের মহাব্যবস্থাপক ওয়াহাব তালুকদার। নারায়ণগঞ্জের তল্লার পথে পথে এখনো শোক, স্বজনদের আহাজারিতে ব্যথিত পথচারীরাও। আমারে ভাই, আমারে ভাই, ভাই রে, আমারে মা নাই, বাপ নাই রে, বাজানে রে,
আমার বাবা আমার ভাইয়ের হাত দিয়া গেল রে। স্বাধীনতা যুদ্ধের পর একসাথে এত লাশ দেখেনি এই এলাকার মানুষ। কোনো মৃত্যুর খবর এলেই লাশবাহী খাটের দেখা মেলে তল্লা এলাকায়। মসজিদটির চারপাশে খোঁড়াখুড়ি শুরু হয় সোমবার সকালে। চলবে গ্যাসের লিকেজের মূল উৎস খুঁজে বের করার। পরিত্যক্ত কিছু লাইন আছে যেগুলো নাকি পরিত্যক্ত ছিল, তারা ওই লাইনগুলো বাইর করার চেষ্টা করতেছে। এর ফলে কি আপনারা যে গ্যাসের লিক বলা হচ্ছে এটা কি খুঁজে পাবেন? খুঁজে তো অবশ্যই পাবো। মসজিদের কাছেই 1 ইঞ্চি গ্যাস লাইন থাকলেও চাহিদা বেড়ে যাওয়ায় তা 3 ইঞ্চি করা হয়। এছাড়া বৈধ বিদ্যুৎ সংযোগের পাশাপাশি রয়েছে অবৈধ সংযোগও। যেখান থেকে গ্যাস বেরোচ্ছে সেইটা ব্যতিরিকে অন্য জায়গায় যদি ভালো থাকে তাহলে আপনারা আমরা অবশ্যই বুঝতে পারবো যে মসজিদটা তৈরি করার সময় তারা যে ফাউন্ডেশন করেছে, তারা যে নিচে কেটে চলে গেছে, তখন আমাদের পাইপলাইন ড্যামেজ করে তারা এই মসজিদটা করেছে। প্রশাসনিক এবং কারিগরিভাবে সম্পূর্ণ রকম চুল সেরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে আমরা ম্যানেজমেন্টের কাছে প্লেস করব। এর দায়ভার তিতাস নেবে কি নেবে না সেটা আমার কর্তৃপক্ষ বলতে পারে। এদিকে ঘটনাস্থলে এখনও ব্যস্ত বিভিন্ন তদন্ত কমিটির সদস্যরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। মসজিদটিতে নামাজের সময় বিদ্যুৎ চলে গেলে লাইন পরিবর্তন করতে গেলে স্পার্কিং হওয়ার সাথে সাথে জমে থাকা গ্যাসের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন। অগ্নিকাণ্ডের জন্য রক্ষণাবেক্ষণ না করাকে দায়ী করছেন তিনি। বাংলা ভিশনের কাছে তিনি এই ব্যাখ্যা দিয়েছেন। মসজিদটার নিচ দিয়ে এবং পাশ দিয়ে বেশ কয়েকটি গ্যাসের লাইন গিয়েছে এবং যে গ্যাসের লাইনে সম্ভবত কোনো ধরনের লিকেজ ছিল, সেই লিকেজের কারণে পুরো মসজিদের ফ্লোরের ভিতর দিয়েই আপনার গ্যাস নির্গত হচ্ছিল। কারেন্টও চলে গেছে এবং গ্যাসের একটা নির্দিষ্ট মাত্রায় এখানে জমা হয়েছিল। সে কারণে যখন আমাদের ধারণা, যখন তারা সুইচটা চেঞ্জ করেছে সুইচ বোর্ড থেকে, মানে এক ফেজ থেকে অন্য ফেজে গিয়েছে, তখনই এটার স্পার্ক যেটা হয়েছে সেই স্পার্কটা ছিল এনাফ যে একটা অগ্নিকাণ্ডের ঘটানোর জন্য। শুধু খাতাপত্রের উপর ভিত্তি করে নয়, সশস্ত্র বাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে মাঠের কাজ, নেতৃত্বের যোগ্যতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সহ বিভিন্ন গুণ বিবেচনায় আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মকর্তাদের নেতৃত্বে নিয়ে আসার কথাও বলেন তিনি। সশস্ত্র বাহিনী পর্ষদ 2020-এ অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। যাতে সঠিক পথে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদ 2020-এর প্রথম পর্বে অংশ নেন। এতে সেনা, নৌ এবং বিমান বাহিনী সদর দপ্তর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দেন। শুধু খাতা কলমে বেশি নাম্বার পাওয়া না, যারা ফিল্ডে ভালো কাজ করতে পারে, কমান্ড করতে পারে বা নেতৃত্ব দেবার যোগ্যতা আছে কিনা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত দেবার মতো ক্ষমতা আছে কিনা, সেই মানসিকতা আছে কিনা, সেগুলিও আপনাদের বিচারে আনতে হবে। আর আমরা এই দেশ স্বাধীন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। এই শহীদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাসী, যারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাসী, নিশ্চয়ই তাদের সেই আদর্শ নিয়েই তাদের চলতে হবে। দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী হবে তারাই যেন দায়িত্ব পায়। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বভৌমত্ব রক্ষা, আমাদের আকাশ প্রতিরক্ষা, আমাদের বিশাল সমুদ্র সীমা প্রতিরক্ষা, সব দিকে নজর রেখেই আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা ঢেলে সাজিয়েছি এবং সেই ধরনের ব্যবস্থাও আমরা নিচ্ছি। সেই সাথে আমরা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছি যাতে সব ধরনের ট্রেনিং শিক্ষা আমাদের সকলে পায়। আর আমি চাই যে আমাদের সশস্ত্র বাহিনীর সকল সদস্য আর জাতিসংঘ সকলে যাচ্ছেন সেদিকে লক্ষ্য রেখেই আমরা আধুনিক জ্ঞান সম্পন্ন একটা সশস্ত্র বাহিনী আমরা গড়ে তুলতে চাই। দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করেন সরকার প্রধান। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশে বিভেদের রাজনীতির ধারক ও বাহক। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে অশান্তির বিষ বাষ্প ছড়িয়েছে বিএনপি।
সম্প্রীতির বাংলাদেশের মূলে বিএনপি বারবার কুঠারাঘাত করেছে। এভাবে চলতে থাকলে বিএনপি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। দেশবাসীকে করোনা সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ জানিয়েছেন তিনি। দেশের অর্থনীতি সরকার ধ্বংস করে দিচ্ছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ নাকচ করে দেন ওবায়দুল কাদের। বলেন, অর্থনীতির সূচকগুলোতে ইতিবাচক ধারা দেখেও বিএনপি নেতারা মিথ্যাচার করছেন। আসছে উপনির্বাচনে ঢাকা ৫ আসনে কাজী মনিরুল ইসলাম মনু ও নওগাঁ ৬ আসনে আনোয়ার হোসেন হিলালকে মনোনয়ন দেওয়ার কথাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নন। আপনারা এই বিভেদের রাজনীতির ধারক ও বাহক। সরকারের সমালোচনা করতে গিয়ে দেশকে ছোট করছেন। নেতিবাচক রাজনীতি ও মিথ্যাচার আপনাদেরকে আগের চেয়ে জনবিচ্ছিন্ন করে তুলছে এবং এভাবে চলতে থাকলে আপনারা অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনার পর সরকারের নানা সংস্থার বক্তব্যকে বিভ্রান্তিকর বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা, দিনাজপুরে ইউএনওর উপর হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির করুণ অবস্থারই প্রমাণ বলে মনে করেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যার ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। তিনি বলেন, ঘোড়াঘাটে ইউএনওর উপর হামলা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা। তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করছে। নিরপেক্ষ কারো অধীনে তদন্ত করে সব হত্যার প্রকৃত তথ্য উদ্ঘাটনের দাবিও জানান মির্জা ফখরুল। ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান বিএনপি মহাসচিব। বেশ কিছু বক্তব্য শোনা গেছে যে বক্তব্যগুলো বিভ্রান্তিকর, যে বেআইনিভাবে সরকারি জায়গার উপরে গ্যাস লাইনের উপরে মসজিদ করা হয়েছে। এটা তো এই মুহূর্তের বিবেচ্য বিষয় নয়। এই মুহূর্তের বিবেচ্য বিষয় হচ্ছে যে এই বিস্ফোরণটা ঘটলো কীভাবে, এই বিস্ফোরণটার প্রকৃতি কী। আমরা মনে করি যে এটা আপনার একেবারে অত্যন্ত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের দিয়ে অবিলম্বে একটি তদন্ত কমিটি করা দরকার এবং এটা সঠিকভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা দরকার এবং তাদের শাস্তির বিধান করা দরকার। বিভিন্ন সময়ে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকারদের আইনি সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। সোমবার জাতীয় সংসদে তারা এই আহ্বান জানান। এদিকে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, অপারেশন ক্লিন হার্টের মধ্য দিয়ে বিএনপির সময়ই দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছিল। আজকে মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচার আপনি আদালতে তার পরিবার আজকে গ্রহণ করেছেন, বিচার হচ্ছে, তদন্ত কাজ চলছে। তাহলে আজকে বাংলাদেশে যারা প্রায় ৩,০০০-এর অধিক আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের পরিবার কি মাননীয় স্পিকার আজকে আইনের আশ্রয় লাভের সুযোগ পাবে না? তাদের পাশে রাষ্ট্র দাঁড়াবে না? তাদেরকে রাষ্ট্র এই অধিকার দিবে না? বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বিভিন্নভাবে উৎসাহ দেয়া হয়। সেই রাষ্ট্র ইঙ্গিত করে যে সেখানে বিচার বিভাগের ধ্বংস হয়েছে, সেখানে আইনের শাসনের ধ্বংস হয়েছে, সেখানে মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে এবং এই রাষ্ট্রটি একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। অপারেশন ক্লিন হার্ট বিএনপি সরকারের আমলে হয়েছিল। তখনও সেই ক্লিন হার্টের সময় অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে নির্যাতন করা হয়েছে। অনেকে সেই নির্যাতনের চিহ্ন নিয়ে আমাদের এই সংসদের সদস্য ছিলেন খুলনার সুজা, তিনিও মৃত্যুবরণ করেছেন। অনেকেই এইভাবে ক্লিন হার্টের নির্যাতনে মৃত্যুবরণ করেছেন। মিথ্যা মামলায় সংযুক্ত করা, আসামি করা আমরা আগেও দেখেছি মাননীয় স্পিকার। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যার ঘটনার তদন্তে গঠিত কমিটির রিপোর্ট আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। কমিটির প্রধান মিজানুর রহমান জানিয়েছেন, এই ঘটনার কারণে পুলিশ বাহিনীর ভূমিকাকে ম্লান না করার সুপারিশ করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রতিবেদনটি এখন বিশ্লেষণ করা হবে। তিনি বলেন, আদালত চাইলে এই প্রতিবেদন জমা দেওয়া হবে। সোমবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যাকাণ্ডের প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে হস্তান্তর করেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তিনি জানান, প্রায় ১ মাসের বেশি সময় তদন্ত করে কারা এই ঘটনায় সংশ্লিষ্ট তাদের সম্ভাব্য তালিকা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিএনএর যে ফোর্সদেরকে নিয়ে আমরা ডেমো করেছি, বোঝার চেষ্টা করেছি যে পাহাড়ে মেজর সিনহা গিয়েছিলেন, সে পাহাড়ে গিয়েছি, ওখানকার লোকদলের সাথে কথা বলেছি এবং আমরা আমাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমরা আমাদের রিপোর্টে যে উৎস, কারণ এবং আমরা সুপারিশ প্রণয়ন করেছি। আমাদের পুলিশ বাহিনী যে আইন শৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবেই তাদের ভূমিকাকে ম্লান করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেদনটি এখন বিশ্লেষণ করে করণীয় ঠিক করা হবে। আমাদের সচিব মহোদয় এইগুলো বিশ্লেষণ করে যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন এটা একটা পুলিশি তদন্ত চলছে, মানে আদালতের নির্দেশনা অনুযায়ী। সেই জায়গায় আমরা এখন এই সম্বন্ধে প্রকাশ্যে আমরা কিছু জানাতে পারবো না। আমরা আদালতকে এটা সম্বন্ধে জানিয়ে দিব, আদালত মনে করলে এটাকে আমাদের দিকে নিয়ে যাবেন অফিসিয়ালি। সিনহা হত্যাকাণ্ডে পুলিশ সেনাবাহিনীর মধ্যে কোনো রকমের গুজব নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গত 31শে জুলাই টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নূর মোহাম্মদ ও মোহাম্মদ আজিজ নামের 2 ব্যক্তিকে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাসকে প্রধান আসামি করে 31 জনের বিরুদ্ধে একদিনে আরও 2টি মামলা হয়েছে। নিহত নূর মোহাম্মদ টেকনাফ সদরের নাজির পাড়ার বাসিন্দা এবং মোহাম্মদ আজিজ একই ইউনিয়নের ডেল পাড়ার বাসিন্দা। সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ 3-এ হেলাল উদ্দিনের আদালতে নিহত নূর মোহাম্মদের স্ত্রী লায়লা বেগম ও মোহাম্মদ আজিজের মা হালিমা খাতুন এই 2টি মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী নূর হোসেন নাহিদ মোহাম্মদ মোস্তফা সাংবাদিকদের এই তথ্য জানান। 2টি মামলা সহ বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে মোট 11টি মামলা করা হলো। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে বৈঠক করে ইউএনও ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। পরে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় তিনি জানান, ইউএনও ওয়াহিদা খানমের শরীরের অবশ হওয়া ডান পাশের কোনো উন্নতি হয়নি, এজন্য ফিজিওথেরাপি শুরু হয়েছে। ডাক্তার জাহিদ হোসেন বলেন, ওয়াহিদার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এইচডিইউ থেকে কেবিনে হস্তান্তর করতে আরও 3 থেকে 4 দিন সময় লাগবে বলেও জানান তিনি। পুরা মেডিকেল বোর্ডের সব সদস্য সহ সবাই মিলে বসে সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে ওনার শারীরিক অবস্থার উন্নতি অনেকখানি হয়েছে এবং সেই জন্য ওনাকে এখন আর আইসিইউতে রাখার বিশেষ প্রয়োজন নাই। আমরা এখন আইসিইউ থেকে ওনাকে শিফট করে স্টেপ ডাউন মানে বলা হচ্ছে এইচডিইউতে আমরা নিয়ে যাব। এই এইচডিইউতে কিন্তু সার্ভিসটা আইসিইউর মতোই হবে, নিবিড় পরিচর্যা ওখানেও চলবে, কিন্তু আইসিইউতে থাকার জন্য ওনার আর বিশেষ প্রয়োজন নেই। ওনার শারীরিক অবস্থার অনেকখানি উন্নতি হয়েছে, কিন্তু ওনার যে ডাইন পাশটা অবশ ছিল সেটার কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি। কারণ কবে হবে বা কিভাবে হবে বা কতদিন লাগবে আমরা বলতে পারবো না, কিন্তু সেটার জন্য প্রয়োজনীয় যে ফিজিওথেরাপি সেটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। দেশে করোনা ভাইরাসে একদিনে আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেলেন 4516 জন। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে 15,412টি নমুনা পরীক্ষায় 2,202 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হল 3,27,359 জনের। গত 24 ঘন্টায় মারা গেছেন 30 জন পুরুষ ও 7 জন নারী। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,298 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,24,573 জন। দেশে করোনা শনাক্তের হার 14.29%, সুস্থতার হার 68.6% এবং মৃত্যুর হার 1.38%। করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল হলে সর্বপ্রথম বাংলাদেশ সফরে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে এই আগ্রহের কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারা মন্ত্রী পর্যায়ের 6ষ্ঠ জয়েন্ট কনসালটেটিভ কমিশন জেসিসির সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হন। সেপ্টেম্বরের শেষ দিকে এই সভা হওয়ার কথা রয়েছে। টেলিফোনে আলাপের এক পর্যায়ে বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন জয়শঙ্কর।
তীব্র নাব্য সংকটে অচল কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটের ফেরি চলাচল। পারাপারের অপেক্ষায় পণ্যবাহী 4 শতাধিক ট্রাক। 5 দিন ধরে চলা এই অচল অবস্থা নিরসনে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এই ঘাট বন্ধ থাকায় চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া রুটে। পারাপারের অপেক্ষায় দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন। বর্ষা মৌসুমের শুরু থেকেই তীব্র স্রোত ও নাব্য সংকটের কবলে পদ্মা। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌচ্যানেলের বিভিন্ন পয়েন্টে জেগে ওঠে ডুবোচর। এতে বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। ঝুঁকি নিয়ে ট্রলারে মোটরসাইকেল সহ পার হচ্ছেন যাত্রীরা। চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিকরা। 8 দিন হইতে ফেরিঘাটে বসে আছি, কোনো ফেরি চলাচল করতেছে না। খাওয়ার সমস্যা, থাকার সমস্যা, ঘুমানোর সমস্যা। 20,000 টাকা ভাড়া এলে 17,000 টাকা খরচ হয়ে যায়। মালিক বাঁচবে কিভাবে আর আমরা কিভাবে বাঁচবো? আমাদের গাড়ি ঠিক মতন চালাতে হবে। আমাদের গাড়ি ঘোড়া কষ্ট হইতে আছে, আমার ড্রাইভারের না খেয়ে না নিয়ে থাকতে আছে। 25 তারিখের, 26 তারিখের, 19 তারিখের গাড়িও আছে। এরা এই ফেরি বন্ধ করা হয় টোটালি। এরকম হলে তো দেশ চলে না। 11টি ড্রেজার দিয়ে পলি সরানোর কাজ চলছে। সংকট কাটিয়ে উঠতে আরও সময় লাগবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। ড্রেজারগুলো অনবরত কাজ করতেছে। এখন কিন্তু কর্মক্ষম আমাদের 9টা ড্রেজার আপনারা দেখতে পাচ্ছেন কাজ করতেছে। রোড তো পুরোপুরি নিতে পারে না ফেরিগুলি, জানে তাতে আমরা ট্রাক এবং পণ্যবাহী ট্রাকগুলির কিছুদিন যাবত আছে, ওরা আমরা কিছু কিছু করে পার করছি। ফেরিতে যেহেতু সংকট ছিল, এ পরিস্থিতিতে যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে, কিন্তু নাব্য সংকট সেখানেও। পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাক, বাস ও মাইক্রোবাস মিলে শত শত যানবাহন। দ্রুত সমস্যার সমাধান চান দক্ষিণাঞ্চলের যাত্রীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও জিপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে মহাসড়কের জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে উল্টো দিক থেকে আসা একটি জিপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। এদের একজন যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, অন্যজন একই এলাকার আরিফুল ইসলাম। গুরুতর আহত 3 জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আরও 2 জনের মৃত্যু হয়। এদের একজন রাজধানীর তালতলার নওরিন আক্তার আখি। এদিকে দুপুরে টঙ্গী ঘোড়াশাল সড়কের চড়া খোলা শিলবাড়ি এলাকায় পিকআপ ভ্যানের ওপর নড়বড়ে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে চালক তারেক হোসেন নিহত হন। আহত 2 জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সিলেটের মোগলা বাজারে বাস চাপায় সুদীপ ও মান্না নামে 2 মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সংকট বা ঘাটতি না থাকার পরও কেন পেঁয়াজের বাজারে এত অস্থিরতা? এজন্য মানুষের মধ্যে অযথা আতঙ্ককেই দুষছেন রাজধানীর বেশিরভাগ আড়তদার। আমদানিকারকরা জানিয়েছেন, কোথাও ঘাটতি নেই, স্বাভাবিক রয়েছে ভারত থেকে পেঁয়াজের আমদানিও। গত বছর পেঁয়াজের দাম ছুঁয়েছিল 280 টাকা পর্যন্ত। তাই পেঁয়াজ নিয়ে মানুষের অভিজ্ঞতা, উদ্বেগ ও তিক্ততার। সে অভিজ্ঞতায় দাম বাড়লে পেঁয়াজ কেনায় হুমড়ি খেয়ে পড়েন অনেকে। এমন প্রেক্ষাপটে গত কয়েকদিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। আগে আমি এলসি নিচ্ছি হলে 24 টাকা 30 পয়সা করে, ওটা শেষ করে আমি এখন নিলাম 42 টাকা করে। কিং নিচ্ছি আর আগে 33 টাকা, ওটা বেচে শেষ করে এখন কিনলাম 48 টাকা। আগে আমরা কিনতাম তো ইন্ডিয়ান পেঁয়াজ 30 টাকা 32 টাকা, এই পেঁয়াজ 38 40, আর দেশি পেঁয়াজ 52 টাকা কিনছি। এর মাঝেও আসার কথাই শোনাচ্ছেন আড়তদাররা, শীঘ্রই কমে যাবে পেঁয়াজের দাম। এবার বাংলাদেশে যে পেঁয়াজ আছে, বাইরের পেঁয়াজ না হলে আমাদের চলবে, কোনো আতঙ্কের কারণ নাই। আজকালের ভিতরে অনেক মাল আমদানি হয়েছে, এই জন্য দামটা একটু কমছে। দেখা গেলো আবার যখন আমরা একটু আমদানি হবে, সেটা একটু কম হবে, তখন আবার দাম কমে যাবে। অভয় দিলেন রাজধানীর প্রধান পেঁয়াজের বাজার শ্যামবাজারে আমদানিকারকরাও। জানান, আমদানিতে এখন নেই কোনো প্রতিবন্ধকতা। ইন্ডিয়া যেহেতু পেঁয়াজ আছে, সেহেতু ইন্ডিয়া তো বন্ধ করার মতন কোনো ক্যাপাসিটি নেই। কালকে বাজার গেছিল আপনার 27 টাকা রুপি, আজকে আবার 2-1 টাকা কম ওখানে। আর আজকে বর্ডারেই 3 বর্ডারেই মাল আছে, না হলে 500-600 টাকা। তেহেনি তো বাজার এফেক্ট। এদিকে হিলি বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আসছে বলে জানান স্থানীয় আমদানিকারকরা। হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। কিছুদিন থেকে আসলে পেঁয়াজের বাজারে কিছুটা অস্থিতিশীল পরিবেশ দেখা দিয়েছে। ভারতে বন্যা প্লাস লেবার সংকটের জন্য এমপির একটা বড় বেল্ট বন্ধ আছে, সেটা মীমাংসা হয়ে যাবে।
এ হয়ে গেলে ইনশাআল্লাহ দাম আমদানি বাড়বে। পরিস্থিতি পর্যালোচনায় এবছর পেঁয়াজের দাম নিয়ন্ত্রণেই থাকবে বলছেন সংশ্লিষ্টরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ আড়তদারদের জরিমানা করার প্রতিবাদে দোকান বন্ধ রেখে অবস্থান কর্মসূচি করেছেন ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে দোকান বন্ধ রেখে সড়কে অবস্থান নেন তারা। জেলা প্রশাসনের অভিযান বন্ধের আশ্বাস না পাওয়ায় আর দোকান খোলেননি ব্যবসায়ীরা। রবিবার খাতুনগঞ্জের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পেঁয়াজের বাড়তি দাম নেয়ার প্রমাণ পাওয়ায় 10 আড়তদারকে 77,000 টাকা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে। বাড়তি দাম এবং আমদানিকারকদের কাছ থেকে ক্রয় ও বিক্রয় মূল্যের কাগজপত্র দেখাতে না পারায় তাদের এই জরিমানা করা হয়। রাজধানী এতিম নয়, এর বাপ মা আছে বলে এবার দাবি করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ঢাকার রাস্তায় ও ফুটপাতে ইট, বালু, রড সহ নির্মাণ সামগ্রী কোনোভাবে রাখতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজধানীর বেশিরভাগ রাস্তায় ও ফুটপাতে নির্মাণ সামগ্রী পড়ে থাকবে না তা যেন হতেই পারে না। এতে রাস্তার প্রশস্ত কমে যাওয়ার সাথে অনেক ক্ষেত্রে ফুটপাতে হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় সোমবার সকালে ঢাকা উত্তরে 10টি অঞ্চলে একযোগে উচ্ছেদের নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে অভিযানে নামেন মেয়র। এ সময় জরিমানার পাশাপাশি সাজা দেওয়া হয় বেশ কজনকে। আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা, আমাদের আপনার 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। এ সময় উত্তরের মেয়র বলেন, যে কোনো মূল্যে রাস্তাকে করা হবে জঞ্জাল মুক্ত। ফুটপাত নষ্ট করে ফেলতেছেন, অলরেডি রাস্তার পর ড্রেন দখল করে ফেলতেছেন। মনে হচ্ছে যে এখানে সেই শহরে কোনো মা বাপ নাই। এই শহরের মা বাপ আছে। আমি বলে দিতে চাই আপনাদেরকে, এখনই এই মাল আইন অনুযায়ী যা যা ব্যবস্থা সব করতে হবে। এবং তার সাথে মেসেজ হলো, ঢাকা শহরে যেখানে আমি যেই ধরনের আমি মালপত্র পাবো সব কিন্তু আমার বলে দেওয়া হয়েছে সাথে সাথে নিলামে চলে যাবে। উত্তর সিটি কর্পোরেশন আগামী 14 সেপ্টেম্বর থেকে বিলবোর্ড অপারেশনে নামবে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক পোশাক শ্রমিক তরুণীকে ধর্মান্তরিত করে ধর্ষণের পর মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শরীফ আহমেদ নামে এক ব্যক্তি ও তার স্বজনদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত শরীফ শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, একই কারখানায় চাকরির সুবাদে শরীফের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। প্রেমের সম্পর্কের পর শরীফ বিয়ের প্রলোভনে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং সনাতন ধর্ম থেকে তিনি মুসলমান হন। কিন্তু পরে শরীফ বিয়ে করতে অস্বীকার করলে ওই তরুণী শরীফের বাড়ি গিয়ে বিয়ের জন্য চাপ দেন। এতে শরীফ ও তার বাবা মা ভাই মারধর করে বলে অভিযোগ করে তরুণী। স্থানীয়দের সহায়তায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন ওই তরুণী। এ ঘটনায় মামলার পর শরীফ ও তার স্বজনরা পলাতক রয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ একজন সৎ, সাহসী ও নির্ভীক সাংবাদিক ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের নেতারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের উদ্যোগে আব্দুস শহীদ স্মরণে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে সাংবাদিক নেতারা বলেন, আব্দুস শহীদের মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। বর্তমানে তার মতো সৎ, সাহসী ও নির্ভীক সাংবাদিক নেতার খুবই প্রয়োজন ছিল। তার দীর্ঘদিনের ইউনিয়নের সহকর্মীরা বলেন, আব্দুস শহীদ সাংবাদিক হিসেবে বরাবরই পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। সাংবাদিকতাকে ব্যবহার করে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হতে চাননি। নীতির প্রশ্নে তিনি কখনোই আপোষ করেননি। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। নিজ গ্রামে নিজের জায়গায় মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। আলোচকরা সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন বিদিশা এরশাদ। দল গোছাতে প্রয়োজনে দেশের প্রতিটি জেলায় যাওয়ার কথাও জানান তিনি। সোমবার দুপুরে এরশাদের পল্লী নিবাসে সন্তান এরিক এরশাদকে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের কবর জিয়ারত করেন তিনি। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে বিদেশে এরশাদ এই তথ্য জানান। এ সময় তিনি অভিযোগ করেন, দলের এক শ্রেণীর সুবিধাবাদী নেতা এরিককে বঞ্চিত করে তার সম্পদ লুটেপুটে খাচ্ছে। তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এ সময় জাতীয় পার্টির পদধারী কোনো নেতাকর্মী তার সাথে ছিলেন না। এবারে আরো কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট।
অনুষ্ঠিত হয়ে গেল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি কর্তৃপক্ষের নির্বাহী বোর্ডের ৮ম সভা। এতে সভাপতিত্ব করেন নির্বাহী বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। সভায় আরও যোগ দেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ মইনুল কবির, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আফরোজ। এবার সহজে ব্যবহারযোগ্য নৌকা ও স্পিড বোট বাজারে এনেছে শিল্প গ্রুপ আরএফএল। রবিবার নরসিংদী ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফাইবার গ্লাসের তৈরি সাপোর্ট ব্র্যান্ডের নৌকা ও স্পিড বোটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপোর্ট নৌকার ডেপুটি জেনারেল ম্যানেজার এ.আর. শামসুর রহমান। উপস্থিত ছিলেন সাপোর্ট নৌকার হেড অব সেলস মোহাম্মদ ইখতিয়ার হোসেন ও ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিড়ির উপর শুল্ক বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তামাক চাষি ও ব্যবসায়ীরা। তারা বলছেন শুল্ক বাড়ানোর ফলে বন্ধ হয়ে যাচ্ছে বিড়ি কারখানাগুলো, ফলে কাজ হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো তামাক চাষি ও ব্যবসায়ী। এমন পরিস্থিতিতে বিড়ির উপর শুল্ক কমানো ও তামাক চাষিদের সুরক্ষার জন্য সরকারি নীতিমালা তৈরি এবং বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করা সহ ৬ দফা দাবি জানিয়েছেন তামাক চাষি ও ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তামাক চাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম ফকির। বাংলাভিশন নিউজ ডেস্ক। এ পর্যায়ে শুরুতে আন্তর্জাতিক সংবাদ। জাপানের উপকূল লন্ডভন্ডের পর দক্ষিণ কোরিয়ায় আঘাত হেনেছে টাইফুন হাইসেন। বাতিল করা হয়েছে উভয় দেশের বিমানের ৯ শতাধিক ফ্লাইট। বন্ধ ঘোষণা করা হয়েছে ট্রেন চলাচল। স্থানীয় সময় সোমবার সকাল ৯টায় দক্ষিণ কোরিয়ার উলসান শহরের উপকূলে আঘাত হানে টাইফুন হাইসেন। প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টির জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে। 10টি বিমানবন্দরের কমপক্ষে ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে বাস, ট্রেন সহ সমুদ্রের সব নৌযান চলাচল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১৭,০০০ ঘরবাড়ি। এর আগে জাপানের দক্ষিণ পশ্চিম উপকূলে ঘন্টায় ১১০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে টাইফুন হাইসেন। কিউশু অঞ্চলে আহত হয়েছে অন্তত ৪৬ জন। তীরবর্তী অঞ্চলে ভূমিধসে বেশ কিছু ঘরবাড়ি ভেসে গেছে। নিখোঁজ রয়েছে ৪ জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছে ৫ লক্ষাধিক অধিবাসী। ক্ষয়ক্ষতি এড়াতে ৮০ লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয় যাবার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার কিউশুর ৬০০ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশে মোট প্রাণহানি ৮,৯৪,৪০০ ছাড়িয়েছে। আক্রান্ত ২,৭৩,০০,০০০-এর বেশি, তবে সুস্থ হয়েছেন ১,৯৪,০০,০০০-এর উপরে। করোনায় মৃত ও আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র গেল কয়েক ঘন্টায় আরও ১০৮ জন মারা গেছে। এতে মোট মৃত্যু ১,৯৩,৩০০ ছাড়িয়েছে। আক্রান্ত ৬৪,৭০,০০০-এর উপরে। রবিবার ভারতে সর্বোচ্চ ৯১,৭২৩ জনের করোনা শনাক্ত হয়। এতে ব্রাজিলকে ছাড়িয়ে ভারতের অবস্থান এখন দ্বিতীয়। দেশটিতে মোট আক্রান্ত ৪২,৫১,০০০-এর উপরে। ভারতে সোমবার গেল কয়েক ঘন্টায় আরও ৬৫০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানি ৭২,৩০০ ছাড়িয়েছে। ব্রাজিলে আগের দিনের চেয়ে অর্ধেকে নেমে এসেছে শনাক্তের পরিমাণ। নতুন শনাক্ত হয়েছে ১৪,৬০০। আরও ৪ শতাধিক দেশটিতে মোট মৃত্যু ১,২৬,৭০০ ছাড়িয়েছে। এদিকে ইউরোপের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যে আবারও করোনা সংক্রমণ বেড়েছে। রবিবার দেশটিতে নতুন করে ৩,০০০-এর মতো শনাক্ত হয়েছে, যা গেল ৪ মাসের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জন হ্যানকক। এবারে ক্লেমন খেলার সংবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে নাটক। নিরুত্তাপ নির্বাচনে ফিরেছে প্রাণ। শেষ দিনে কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক। সিনিয়র সহ সভাপতি পদে সালাব মুর্শিদের প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম। কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ ২১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। বিপক্ষে নির্দিষ্ট প্যানেল না থাকলেও প্রতিটি পদে রয়েছে একাধিক প্রার্থী। মনোনয়নপত্র কেনার প্রথম ২ দিনে বোঝা যায়নি শেষ দিনটায় এত চমক অপেক্ষা করছে। তরফদার রুহুল আমিন সরে দাঁড়ালে বাফুফে সভাপতি পদে সম্ভাবনা ছিল কাজী সালাউদ্দিন আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার।
সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদিও ছিলেন অনেকটাই নিশ্চিত, কিন্তু মনোনয়নপত্র কেনার শেষ দিনে নিশ্চিত হয়েছে বিনা চ্যালেঞ্জে পার পাচ্ছেন না তারা কেউই। সভাপতি পদে প্রার্থী 3 জন। কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানানোর ঘোষণা আগেই দিয়েছিলেন বাদল রায়। ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। তবে চমক হিসেবে এসেছেন শফিকুল ইসলাম মানিক, সাবেক এই ফুটবলারও সভাপতি প্রার্থী। লাস্ট 3টে ইলেকশন তো আমি করেই এসেছি নাকি, তো 71-এ যেরকম যুদ্ধ লড়েছি, 2008-এ ইলেকশন করেছি, 2012-তে করেছি, 16-তে করেছি। ইলেকশন করতে হলে করব। আমি যদি কনফিডেন্ট না হতাম তাহলে তো আমি ইলেকশনই করতাম না। রেজাল্ট কি হবে সেটা তো রেজাল্টে দেখা যাবে, বাট আই এম ভেরি কনফিডেন্ট। সিনিয়র সহসভাপতি হিসেবে 3 মেয়াদে কাজী সালাউদ্দিনের সঙ্গী আব্দুস সালাম মুর্শেদি। এবার তার প্রতিদ্বন্দ্বী এদেশের ফুটবলের আরেক তারকা শেখ মোহাম্মদ আসলাম। গণতন্ত্রে কিন্তু আপনার লড়াই থাকবে, এই লড়াইয়ের মধ্যেই জয়ী হয়ে জয়ের মধ্যে আনন্দ আছে। যারা ডেলিগেট আছে তারা যদি আমাদের এই প্যানেল দেখে আস্থা রেখে আমাদেরকে তারা নির্বাচিত করেন, বাকি কাজগুলো করবো এবং নতুন যে প্রোগ্রামগুলো দেবো সেগুলো বাস্তবায়ন করবো। সহসভাপতির 4টি পদের জন্য প্রার্থী 8 জন। সম্মিলিত ঐক্য পরিষদের 4 প্রার্থী কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান মানিক, ইমরুল হাসান ও আমিরুল ইসলাম বাবু। তাদের প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন আহমেদ মহি, তাবিত আওয়াল, শেখ মোহাম্মদ মারুফ হাসান ও আবদুল্লাহ আল ফুয়াদ। এছাড়া 15টি সদস্য পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন 36 জন। 3 দিনে মোট 49 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডে আজকের 1 জন সহ মোট 27 জনের মৃত্যু, বাকি 9 জনের অবস্থাও শঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক। তিতাসের 8 জন সাসপেন্ড। সশস্ত্র বাহিনীর পদোন্নতিতে মাঠের কাজ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা বিবেচনার নির্দেশনা প্রধানমন্ত্রীর। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নেতৃত্বে আনার তাগিদ। সিনহা হত্যা তদন্ত কমিটির রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর। পুলিশ বাহিনীর ভূমিকা ম্লান না করার সুপারিশ। ওসি প্রদীপের বিরুদ্ধে আরও 2টি মামলা। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার আরও উন্নতি, আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।